বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটেছে যা কয়েক মাস আগেও কেউ কল্পনা করতে পারেনি। যে দুই পক্ষ একসময় একে অপরের বিরুদ্ধে তীব্র আলোচনা করত, আজ তারাই এক মঞ্চে। হ্যাঁ, বলছি জামায়াত ও ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির কথা। এই জোট অনেকের কাছে বিস্ময়। কেউ বলেছেন এটা রাজনৈতিক কৌশল, কেউ বলেছেন ক্ষমতার সমীকরণ, আবার কেউ বলেছেন এটা সময়ের দাবি। কিন্তু প্রশ্ন হলো, এই জোট হঠাৎ করে এলো কেন? এর পিছনে কি হিসাব নিকাশ কাজ করছে? আর সত্যিই কি এই জোট ক্ষমতার দরগড়ায়? চলুন একটু পেছনে ফিরে যাই। কয়েক মাস আগেও এনসিপির তরুণ নেতাকর্মী জামায়াতের বিরুদ্ধে ছিল। সোশ্যাল মিডিয়া ছিল সমালোচনায় ভরা। দুই পক্ষের মধ্যে ছিল দৃশ্যমান দূরত্ব। কিন্তু রাজনীতি কখনোই স্থির থাকে না। রাজনীতি হলো সম্ভাবনার খেলা। যেখানে লক্ষ্য এক, ক্ষমতাও প্রভাব, সেখানে আদর্শগত দূরত্ব অনেক সময় গৌণ হয়ে যায়। এখন আসি প্রথম তত্ত্বে। বিশ্ব রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যায়, বড় কোনো আন্দোলন বা বিপ্লবের পর সাধারণত নেতৃত্বাধীন শক্তিই রাজনৈতিক সুযোগ পায়। এটা সবসময় হয় না, কিন্তু অনেক ক্ষেত্রেই হয়েছে। বাংলাদেশেও বড় রাজনৈতিক পরিবর্তনের পর নতুন শক্তির উত্থান ঘটেছে। যারা মাঠে ছিল, যারা রাস্তায় ছিল, যারা ঝুঁকি নিয়েছে, তারা জনমতের একটা অংশের নৈতিক অবস্থান তৈরি করতে পেরেছে। এই যুক্তি থেকে অনেকেই বলছেন, যারা সাম্প্রদায়িক আন্দোলনের নেতৃত্বে ছিল তারা ভবিষ্যৎ রাজনীতিতে বড় ভূমিকা রাখবে। কিন্তু এখানেই আসে বাস্তবতা। আন্দোলনের আবেগ এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এক জিনিস নয়। ক্ষমতায় আসতে হলে শুধু নৈতিক অবস্থান যথেষ্ট নয়, লাগে সংগঠন, কাঠামো, রাজনৈতিক কৌশল, নির্বাচন কৌশল, আন্তর্জাতিক সমীকরণ এবং সর্বোপরি বিস্তৃত জনসমর্থন। এখানে আসে দ্বিতীয় তত্ত্ব। বাংলাদেশের রাজনীতিতে অনেকেই লক্ষ্য করেছেন, যেসব দলের শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছে, সেই দলগুলো একসময় বড় রাজনৈতিক শক্তি হিসেবে ফিরে এসেছে। আওয়ামী লীগ, বিএনপি উদাহরণ আছে। অনেকে এটা ঐতিহাসিক প্যাটার্ন বলেছেন, তবে এটাও সত্যি। ক্ষমতায় আসার পেছনে কেবল আবেগ বা ইতিহাস কাজ করে না, সংগঠন ও দীর্ঘমেয়াদী কৌশল। এখন এই দুই তত্ত্ব একত্র করলে অনেকে যুক্তি দাঁড় করান। একদিকে আন্দোলনের নেতৃত্বাধীন তরুণ শক্তি, অন্যদিকে একটি সুগঠিত রাজনৈতিক কাঠামো। দুই পক্ষ এক হলে একটি শক্তিশালী সমন্বয় তৈরি হতে পারে। এনসিপির আছে উদ্দীপনা, তরুণ শক্তি আন্দোলনের অভিজ্ঞতা, জামায়াতের আছে সাংগঠনিক শৃঙ্খলা, দীর্ঘমেয়াদী রাজনৈতিক অভিজ্ঞতা। এই সমন্বয় কি কার্যকর হবে, সেটা নির্ভর করছে তিনটি বিষয়ের উপর। প্রথমত, আদর্শিক দূরত্ব কতটা সামাল দিতে পারে তারা। দ্বিতীয়ত, ভোটারের কাছে তারা কতটা গ্রহণযোগ্য হতে পারে। তৃতীয়ত, আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির প্রভাব কি দাঁড়ায়। বাংলাদেশ এখন এক পরিবর্তনের সময় পার করছে। পুরানো সমীকরণ বদলাচ্ছে। নতুন জোট, নতুন কৌশল, নতুন নেতৃত্ব, সবকিছু তৈরি হচ্ছে এক অস্থির প্রেক্ষাপটে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, শুধু জোট করলে ক্ষমতা নিশ্চিত হয় না। বাংলাদেশের রাজনীতি বহুবার দেখেছে, মাঠের উত্তাপ আর ব্যালটের বক্সের ফল এক নয়। এখন প্রশ্ন, এই জোট কি দীর্ঘস্থায়ী হবে? রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থ। যদি স্বার্থ এক থাকে, জোট টিকে। স্বার্থ বদলালে সমীকরণও বদলে যায়। অনেকে বলেছেন এই জোট নতুন শক্তির উত্থানের ইঙ্গিত, আবার অনেকে বলেছেন এটা সাময়িক সমঝোতা। সত্যি কি? সত্যি হলো, বাংলাদেশের রাজনীতি এখনো তরল অবস্থায় রয়েছে। পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, নতুন মেরুকরণ তৈরি করতে পারে, অপ্রত্যাশিত জোটও হতে পারে। একটা বিষয় অবশ্যই পরিষ্কার, দেশ এখন আগের অবস্থায় নেই। তরুণ প্রজন্ম রাজনীতিতে ভাসমান ভাবে সক্রিয়, তাদের প্রত্যাশা বেশি, সহনশীলতা কম এবং তারা জবাবদিহি চায়। যে দলই ক্ষমতায় আসুক, ভুল করলে জনগণ আর চুপ থাকবে না। এই বাস্তবতায় জামায়াত এনসিপির জোট যদি সামনে এগোয়, তাহলে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিশ্বাস অর্জন এবং স্থিতিশীলতা প্রমাণ করা। ক্ষমতার পথ কখনো সরল নয়, এটা কৌশল, ধৈর্য ও বাস্তবতার খেলা। বাংলাদেশের রাজনীতিতে অসম্ভব বলে কিছুই নেই, কিন্তু নিশ্চিত বলেও কিছু নেই। আজ যে জোট আলোচনায়, আগামীকাল সেটাই হয়তো পরীক্ষার মুখে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে জনগণ, কার হাতে তারা ভবিষ্যৎ তুলে দিতে চায়।